ওকে, আজকে আমরা সিআই ব্যাচ 20 এর ক্লাস নাম্বার 21 এ আছি। আজকের টপিকটা হচ্ছে কোডিগনেটর ইনস্টলেশন। তার মানে আমরা কোডিগনেটর ফ্রেমওয়ার্কের উপরে প্রথম ক্লাসের আলোচনায় আছি। পরবর্তী 16টা সেশন আমরা ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করব এবং একটা প্রজেক্ট ডেভেলপ করব এখানে। একটা প্রজেক্ট ডেভেলপ করব ই-কমার্স, যার ভেতরে ইনভেন্টরি সিস্টেমটাও থাকবে। ওকে, সো ডাইনামিক প্রজেক্ট ডেফিনেটলি, এবং একটা প্রজেক্ট কিভাবে বিল্ড হয় কোডিগনেটর ফ্রেমওয়ার্ক দিয়ে, বা যে কোনো ফ্রেমওয়ার্ক মানে বিল্ড হওয়ার প্রসেসটা সম্পর্কে জানা। আমরা জানাবো যে একটা প্রজেক্ট এভাবে শুরু করতে হয়, এভাবে আস্তে আস্তে করে শেষের দিকে এগিয়ে যেতে হয়, এবং যখন এই ধরনের কোনো সিচুয়েশন আমার সামনে আসবে যে কি ধরনের কাজ আমাকে করতে হবে, সেটা আমরা এই প্রজেক্ট করতে করতে আর কি শিখে নিব। বেসিক্যালি syntax be different various of development framework e PHP actually scripting বা সার্ভার সাইড স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয়ে থাকে, সেই স্ট্রাকচার্ড না। রিপিট করছি, PHP স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, সে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা অবজেক্ট ওরিয়েন্টেড যে মেথডোলজি ফলো করেই কোনো কিছু রান করাতে হবে সেটাতেও বাধ্য না, রাইট? সে সিম্পল স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, একটা সিঙ্গেল লাইন PHP স্ক্রিপ্ট কোনো একটা ফাইলে সেভ করে সেটা সার্ভারের মধ্যে দিয়ে রান করানো যায়। সো এই স্ট্রাকচারটাকে আমি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে রাখছি না, বা PHP কে স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় না। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে C++ আর জাভা, এদেরকে বলা হয় ফুললি স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো এই দুটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি আপনি হ্যালো ওয়ার্ল্ডও রান করাতে চান, অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট প্রজেক্ট স্ট্রাকচারের মধ্যে থেকে ক্লাস ফাংশন এক্সিকিউশনের মাধ্যমে হ্যালো ওয়ার্ল্ড দিতে হবে। পুরো একটা প্রজেক্ট বানিয়ে দেন আপনাকে হ্যালো ওয়ার্ল্ড বলতে হবে যে এই প্রজেক্টটা হ্যালো ওয়ার্ল্ডের। বাট আমি একটা সিঙ্গেল ফাইল দিয়ে আমি হ্যালো ওয়ার্ল্ড বলে দিতে পারি, সেটা কিন্তু কোনো প্রজেক্ট না, একটা সিঙ্গেল ফাইল অনলি। PHP স্ট্রাকচার না হওয়াতে বড় বড় প্রবলেম ক্রিয়েট হয়েছে, এবং ওই বড় প্রবলেম থেকে বাঁচার উপায় বের করতে গিয়ে ঠিক এই ধরনের ফ্রেমওয়ার্ক এসেছে, রাইট? অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাসে একটা বিষয় হয়তো বলেছে যে অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্রাকচার এবং গুছিয়ে কাজ করতে সাহায্য করে, এটা বোঝানো হয়েছে, রাইট? র কোডিং আনস্ট্রাকচার্ড এবং এলোমেলো কোডিং হয়, রাইট? এবং কিছুদিন পর ওই এলোমেলো কোডিং এর মধ্যে থেকে আমার প্রয়োজনীয় কোডিংটা খুঁজে পাওয়াটা দুরূহ হয়ে যায়। মনে করেন যে আমি আমার জুতো জোড়া জুতার র্যাকে গুছিয়ে রেখেছি, এটা পাওয়াটা যতটা সহজ, জুতোর র্যাকটা যদি এলোমেলো থাকে আমার জুতাটা খুঁজে পাওয়াটা খুবই কঠিন, তাই কিনা? হ্যাঁ, ড্রেসের বেলাও কথাটা কিন্তু সত্য। যদি সেটা গোছানো থাকে, এক্সাম্পল হিসেবে যখন আমরা গ্রামে থাকতাম, আলনা বলে না, ভুলে গেছি, আলনাই তো বলে, হ্যাঁ, এখন তো কাভার্ড ইউজ হয় বা আদার্স। হ্যাঁ, আলনাগুলোতে মানে রড থাকতো এবং ওখানে মেনশন করা থাকতো, মা বলে দিত যে এর কাপড় ওর রডে আর ওর কাপড় এর রডে যাবে না, আদারওয়াইজ আলনা ঠিক মতো থাকে না, গন্ডগোল মারামারি পর্যন্ত হয়ে যায়, রাইট? কার কাপড় কে পড়ে গেল, কার কাপড় কোথায় আছে খুঁজে পাচ্ছে না, এলোমেলো অবস্থা। ওইটা ফ্যামিলির মধ্যে থাকাতেই যদি এই সিচুয়েশন তৈরি হয়, যদি সেটা মেস বা হোস্টেলে হয়, সিচুয়েশন কেমন হবে সেটা বোঝাতে পেরেছি? এটা তো জাস্ট অবজেক্ট, চাক্ষুষ অবজেক্ট, বাট এটা হচ্ছে কি লজিক্যাল থিংস, প্রোগ্রামিং কোডিং এর উপরে নির্ভরশীল। আপনি আজকে 10 লাইন কোড লিখেছেন, প্রতিদিন 10 লাইন কোড লিখেন, 100 দিন পর আপনি 1000 লাইনের কোড লিখে ফেলেছেন। টিমে 3 জন কাজ করছেন, 100 দিন পর প্রজেক্টে 3000 লাইনের কোড আছে। এখন আপনিই বলেন, আপনি সারাদিনে 10 লাইন কোড লেখার জন্য কোম্পানি আপনাকে পে করবে, নাকি আপনি প্রতিদিন 100 লাইনের কোড লিখবেন, রাইট? সো আপনি যদি 100 দিনে 10,000 লাইনের কোড লিখেন, 100 দিন পর 3 জন টিমের 30,000 লাইনের কোড হয়ে যাবে একটা প্রজেক্টে।
তো তার ভেতর থেকে আপনার 2-4টা লাইন আপনি কিভাবে খুঁজে বের করবেন যদি সেটা স্ট্রাকচারড না হয়? নতুন করে প্ল্যান কিভাবে করবেন? দেন আমার হাতে স্ট্রাকচারডই নেই, এলোমেলো অবস্থা, ওখানে নতুন কিছু বাড়ানো সম্ভব? এলোমেলো কোনো কিছুর উপরে নতুন কিছু চাপানোর অর্থ হচ্ছে কি সবকিছু হুড়মুড় করে ভেঙে পড়া, তাই কিনা? আর যদি সেই জায়গাটা গোছানো থাকে, ইভেন প্লেইং কার্ডও যদি আমি একটার উপর একটা গুছিয়ে রাখি, অনেক কার্ড সেখানে দেয়া যাবে। বাট আমি 52টা কার্ড একবারে গুছিয়ে এরকম করে দিলাম, ওর উপরে কার্ড দিলে কি সেগুলো থাকবে নাকি ওই এলোমেলোর মধ্যে সব ঢুকে যাবে? খুঁজে পাওয়া দূরও হয়ে যাবে, রাইট? 97-এ পিএসপি আসার পর বাণিজ্যিক উপাদান শুরু করে 1999-এ, রাইট? 20 বছর আগে পিএসপি এসেছে, বাট 18 সাল যাবত সে বাণিজ্যিক ভাবে ইউজ হচ্ছে, রাইট? তখন থেকে মার্কেট দখল করতে তার সময় লাগে 2003 পর্যন্ত। তার মানে আফটার 4 ইয়ার্স সে মার্কেট মোটামুটি দখল করে ফেলে। রিজন একটাই, ভেরি ফাস্ট। ছোট থেকে শুরু করে বড় যে কোনো অ্যাপ্লিকেশন করা যায়, খুব দ্রুত গতিতে এক্সিকিউট হয়, যেটা ওয়েবের জন্য খুবই গুরুত্বপূর্ণ, রাইট? বাট প্রবলেম রেইজ হয় ঠিক তখনই যখন বড় প্রজেক্ট প্ল্যান করা হয় পিএসপি দিয়ে। কিছুদিন পরেই সাফার করতে থাকে ইন্ডাস্ট্রি, কোম্পানিগুলো এবং কাস্টমাররা। শেষ? আরেকজন আসার কথা ছিল, ঠিক আছে, ডিসকানেক্ট করে কানেক্ট করে নেন আবার। আমি যেটা বলছিলাম যে বড় প্রজেক্টগুলো যেগুলো ডেভেলপমেন্ট শুরু করে ওই সময়টাতে ডটনেটের খুব রমরমা অবস্থা। হ্যাঁ, 99 সেশন পিরিয়ডটা, ওই সময় যত বড় প্রজেক্ট হয়েছে সব ডটনেটের। বাট 2003 পর থেকে সেটা কনভার্সন শুরু হয়ে যায়। ডটনেট সেভাবে পারফর্ম করতে পারে না। আগে ইউজারও তেমন ছিল না ওয়েবে, বাট আস্তে আস্তে করে ওয়েবের ইউজারের সংখ্যা বাড়তে থাকে এবং সেই লোডটা ওই ধরনের অ্যাপ্লিকেশন নিতে পারে না বা স্পিডের কারণে তারা প্রবলেম ফেস করে। পরিবর্তন আসন্ন হয়ে যায়, বড় বড় প্রজেক্ট শুরু হয়ে যায় পিএসপি থেকে, পিএসপি দিয়ে। এবং পিএসপি ওই সময়টা অবজেক্ট ওরিয়েন্টেডও ছিল না, ইন্টারেস্টিং বিষয়। পিএসপি 4 অবজেক্ট ওরিয়েন্টেড ছিল না। সাডেনলি যেটা দেখা যায় যে বড় প্রজেক্ট শুরু করে কিছুদিন যাওয়ার পর সেটা আনম্যানেজড অবস্থায় চলে যায়। এটাকে ম্যানেজ করাই যাচ্ছে না। যতটুকু প্ল্যান করছি সেটা ম্যানেজ তো করাই যাচ্ছে না, বড় পরবর্তীতে যে নতুন প্ল্যান করব সেটা চিন্তাই করা যায় না। বড় কোম্পানিগুলো পিএসপি ডটনেট কিংবা পিএসপি যে কোম্পানি তাকে প্রেসারাইজ করা শুরু করে যে এটাকে স্ট্রাকচার্ড করো, লাইক সি শার্প, সি প্লাস প্লাস আর জাভা। সঙ্গে সঙ্গে তারা ডিনাই করে পিএসপি তৈরি হয়েছে পার্সোনাল ওয়েব পেজের জন্য, বিজনেস পারপাসে না। সঙ্গে সঙ্গে তারা না করে দেয়। পরে কিন্তু পিএসপি তার মানে পার্সোনাল হোম পেজ যে নামটা বলা হয় পিএইচপি, রাইট? এটার এলাবোরেশনটা তারা পরিবর্তন করে দেন হাইপার টেক্সট প্রি প্রসেসর, এতটুকুই তারা পরিবর্তন করে। পার্সোনাল হোম পেজ থেকে তারা সরে আসে, তারা বলে আমরা এটাকে হাইপার টেক্সট প্রি প্রসেসর বলছি। কেউ যদি মনে করে যে না এটাকে তাদের মতো করে স্ট্রাকচার করে আপনাদের দেবে, তারা দিতে পারে, আমরা কিছু বলবো না। সো এই জায়ান্টরা তখন ইনভেস্ট করতে থাকে যে না তোমরা উঠে আসো, কেউ একজন উঠে আসো, আমরা ইনভেস্ট করছি, তোমরা এটাকে স্ট্রাকচার করো। পিএসপি নিজে তো স্ট্রাকচার হবে না। তো দ্যাটস ওয়াই ওই সময় পিরিয়ডে 2004 এর পরপরই বেশ কিছু কোম্পানি পিএসপি কে স্ট্রাকচার করার জন্য কোডিং শুরু করে এবং তার আউটকাম বের হয় ফ্রেমওয়ার্ক দিয়ে। যে ফ্রেমওয়ার্কে হ্যালো ওয়ার্ল্ড বলতে গেলেও ওই স্ট্রাকচারড ওয়েতেই আসতে হবে, অবজেক্ট ওরিয়েন্টেড ক্লাস ফাংশন এই মোতাবেক। তাহলে ফ্রেমওয়ার্ক কি করেছে? পিএসপি কে স্ট্রাকচার করেছে, বা পিএসপি দিয়ে আমি স্ট্রাকচার প্রোগ্রামিং করি ফ্রেমওয়ার্ক ইউজ করে। এটা বোঝাতে পেরেছি? সো দেন যে কোনো ধরনের কোড ম্যানেজ করা এবং ফিউচার প্ল্যান করাটা অনেক ইজি হয়ে গেছে। একটা বড় প্রজেক্ট, আপনার হয়তো বড় প্রজেক্ট বলতে সংজ্ঞাটা কতটুকু আমাদের জানা আছে সেটা আমি এখনো জানি না আপনাদের অ্যাঙ্গেল থেকে, যেহেতু ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স খুব কম। বাট যেহেতু আমার একটু এক্সপেরিয়েন্স আছে, বড় প্রজেক্ট বলতে আমরা যেটা বুঝে থাকি যে প্রজেক্টটা অ্যাকচুয়ালি অলওয়েজ ডেভেলপমেন্ট স্টেজে আছে,
যার কোনো এন্ডিং নেই, ডেভেলপমেন্ট এন্ডিং নেই, সেগুলোই বড় প্রজেক্ট। যে প্রজেক্টগুলো 3-6 মাসে শেষ হয়ে যায় স্মল টাইপের মিনি প্রজেক্ট বলা হয়ে থাকে। 6 মাস 3 মাস টাইম পিরিয়ডে শেষ হয়, রাইট? মিনি প্রজেক্ট বলা হয়। স্মল প্রজেক্ট বলা হয়ে থাকে 6 মাস 1 বছরের প্রজেক্টগুলোকে স্মল প্রজেক্ট বলা হয়। আর যে প্রজেক্টগুলো 1 থেকে 3 বছর সময়ে শেষ হয়, তার মানে এন্ডিং ডেট আছে যে এখানে শেষ হয়ে যাবে, সেগুলোকে মিডিয়াম প্রজেক্ট বলা হয়ে থাকে। আর লার্জ প্রজেক্ট যার এন্ডিং ডেট নেই, অলওয়েজ ডেভেলপ হবে। ম্যাক্সিমাম প্রোডাক্টিভ যে প্রজেক্টগুলো, যে যারা বিজনেস করছে এখন, তারা অলওয়েজ সেই প্রজেক্টটা ডেভেলপমেন্টে আছে। না, এটা হচ্ছে এরকম প্রজেক্ট যে তার ডেভেলপমেন্ট কখনোই বন্ধ হচ্ছে না। আলিবাবা, এটা ডেভেলপমেন্ট চলছে। অ্যামাজন, ডেভেলপমেন্ট চলছে। আজকের ডিল, ডেভেলপমেন্ট চলছে। বিডি জবস, ডেভেলপমেন্ট চলছে। 2001 এ শুরু হয়েছে, 2002 তে লঞ্চ হয়েছে। আফটার 17 ইয়ার্স ডেভেলপমেন্ট টিম আছে, ডেভেলপ করছে। bdjobs.com এর কথাই বলছি, অন্যদের কথা আমি বলছি না। বুঝতে পেরেছি? লঞ্চ হয়েছে, সাইট অপারেশনে আছে, বাট স্টিল ডেভেলপমেন্ট স্টেজ। প্রতিনিয়ত তারা নিজেদের ফিচার পরিবর্তন করছে, নিজের ইনহাউস ডেভেলপার দিয়ে ডেভেলপ করছে। যদি সে ধরনের টিম না থাকে, ওই প্রজেক্ট কখনোই সাকসেসফুল হবে না। এন্ডিং প্রজেক্ট দিয়ে বিজনেস করা যায় না। সার্টেন টাইম পর্যন্ত বিজনেস হবে, অথবা পরবর্তীতে সেটা বন্ধ হয়ে যেতে বাধ্য। আমাদের দেশে যে ই কমার্স গুলো সাডেনলি শুরু হয়েছে, আফটার 1 ইয়ার্স দেখবেন টপ টপ করে সব বন্ধ হয়ে যাচ্ছে। কারণ কি? হয়তোবা তারা নতুন করে ডেভেলপ করবে, অথবা বন্ধ হয়ে যাবে, কারণ তাদের ডেভেলপমেন্ট এখন বন্ধ আছে। তারা 25,000, 30,000, 40,000 টাকা দিয়ে কিনে বিজনেস শুরু করেছে, বিষয়টা কি বোঝেই নাই ডেভেলপমেন্টের। যখন বিজনেস রান হবে, তখন তারা বুঝতে পারবে যে আসলে বিষয়টা কি। বুঝতে পেরেছে? সো ওইগুলোকে লার্জ প্রজেক্ট বলা হয়। সো লার্জ প্রজেক্টে মিনিমাম 2 লাখ লাইনের কোড থাকে। হ্যালো, ভবেন্দ্র, এই যে লং টার্ম ডেভেলপমেন্ট, আমরা বাংলাদেশে কোনো ডেভেলপারকে, বিশেষ করে মিডিওকার স্মল কোম্পানি, একজন ডেভেলপারকে 1 মাসের জন্য প্ল্যান করতে পারে না। বাংলাদেশ সিচুয়েশন বলছি, যে কোনো কোম্পানির হেড ওই পার্টিকুলার ডেভেলপারকে 1 মাসের বেশি প্ল্যান করতেই পারে না, কারণ সে যে পরবর্তী মাসে আমার এখানে কাজ করবে তার কোনো গ্যারান্টি নেই, কারণ এটা আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, 1000 স্যালারি বেশি পেলে দৌড়ে ওখানে চলে যাবে, বাট এখানে সে কি শিখছে, কি সুযোগ সুবিধা পাচ্ছে, সেটা সে দেখবে না। তো ওখানে গিয়ে পাবে সেটাও সে মাথায় রাখে না, কারণ সে একটা জিনিসই দেখে, মাসের শেষে 1000 টাকা ওখানে বেশি পাবে। এই কারণে কোম্পানি ডেভেলপারকে নিয়ে লং টার্ম প্ল্যান করতেই পারে না, যে কারণে প্রোডাক্টিভিটি কমে যায়, আর্নিং কম হয়, ইনভেস্টমেন্ট বেড়ে যায়। দ্যাট ইজ ওয়াই কোম্পানি গ্রো করতে পারে না। ছোট কোম্পানি বড় হতে পারে না, মিডিয়াম কোম্পানি লার্জ, বা লার্জ কোম্পানি এক্সট্রা লার্জ হতে পারে না। এটা হচ্ছে আমাদের দেশের প্রবলেম। এটা একদম কমন প্রবলেম যে কোনো ট্র্যাকে। খেয়াল করে দেখবেন আমাদের দেশের লার্জ কোম্পানির সংখ্যা কতগুলো। আইটিতে বাংলাদেশের লার্জেস্ট কোম্পানি হচ্ছে হাস্যকর, অনলি 350 এমপ্লয়িজ কাজ করে ডেটা সফটওয়্যার। এটা হচ্ছে লার্জেস্ট আইটি কোম্পানি ইন বাংলাদেশ। আমাদের পাশের দেশেই 3,500 এমপ্লয়ি কাজ করে, এরকম কোম্পানির সংখ্যা মোর দেন 100 পাশের দেশ ইন্ডিয়াতে। 3,500 লোক কাজ করে সফটওয়্যার কোম্পানিতে, এরকম কোম্পানির সংখ্যা 100 বেশি আছে। বুঝতে পেরেছি? তো এই আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে, সারা বিশ্বের অবস্থাই তাই। হ্যাঁ, এই যে আনপ্রেডিক্টেবল সিচুয়েশনে আমি কোডের ওনারশিপ কিভাবে একজনকে দিতে পারি? র কোডিং মিন্স কোডের ওনারশিপটা কোডারের কাছে দিয়ে দেওয়া। এটা বোঝাতে পেরেছি? র কোডিং মানে কোডের ওনারশিপটা কার কাছে থাকবে? কোডারের কাছে, কারণ সে কোড করেছে, সেই শুধু বোঝে।
তার কোডিং, কারণ সেখানে কোনো স্ট্রাকচার নেই। ক্লিয়ার? ওকে, স্ট্রাকচার আনার জন্য ওই যে তারা বড় বড় কোম্পানি তারাও সাফার করে এই বিষয়গুলো, কারণ টিম মেম্বার পরিবর্তন হয়ে যায়, টিম মেম্বার চলে যায়, নতুন টিম মেম্বার এসে নতুন করে শুরু করতে হয়, অগোছালো হাওয়াতে টিম মেম্বারদের আলাদা আলাদা নতুন নতুন টিম মেম্বার দিয়ে কাজটাকে দ্রুত গতিতে করার স্কোপটা অনেক কমে আসে। এই প্রবলেম থেকে বের হওয়ার জন্যই স্ট্রাকচার প্রসেসটা ইমপ্লিমেন্ট করা। যদি স্ট্রাকচার হয়, নাফিস কোডিং করুক আর নাই, আমার কোনো কিছু যে আসবে না। স্ট্রাকচার এর মধ্যে কাজ করতে হলে দুইজনকে একই পদ্ধতিতেই কাজ করতে হবে, রাইট? রুলস এখানে বেঁধে দেওয়া আছে, রুলস এর বাইরে আপনার যাওয়ার কোনো স্কোপই নেই। সো দুইজনের কোডিং অ্যালাইন হবে, রাইট? এখানে ইচ্ছে মতো কাজ করার কোনো সুযোগ নেই। দ্যাটস ওয়াই ফ্রেমওয়ার্ক ইন্ট্রোডিউসড হয়। তার মানে ফ্রেমওয়ার্ক আসার আগে পিএসপি ছিল ন্যাড়া, এখন তার চেহারা ফিরেছে। পিএসপি দিয়ে বড় প্রজেক্ট প্ল্যান করা যেত না, এখন বড় প্রজেক্ট প্ল্যান করা হয় এবং এক্সিকিউট হচ্ছে। ফ্রেমওয়ার্ক না থাকলে যেটা মানে যে সময় ফ্রেমওয়ার্ক ছিল না তখন সাফার করতো তিনজনই, এখন তিনজনই সেফ। তিনজন বলতে কাস্টমার, কোম্পানি, এমপ্লয়ি। কাস্টমার, কোম্পানি, এমপ্লয়ি। ওই সময়টায় 2003 to 2006 ওই সময়টাতে 100টা প্রজেক্টের 68টা প্রজেক্ট ফেল করতো। শুরু হতো, পেমেন্ট নেওয়া হতো, কারণ সফটওয়্যার কোম্পানিগুলো কাজ শুরু করার আগেই 30% নেয়, কাজ কিছুটা অনগোয়িং হলেই 40% নেয় এবং সবার শেষে 30% নেয়। ওকে, এর মধ্যে 68টা ওয়েবসাইট বা শতকরা 68 জন ক্লায়েন্ট 70% টাকা দিয়ে কিছুই পায় নাই। কারণ কি? আলটিমেটলি প্রজেক্ট এক্সিকিউট হয়। কারণ সবগুলো অ্যাঙ্গেল থেকেই হতে পারে। কোম্পানি ফ্রড, এমপ্লয়ি ঠিক মতো সেট করে নাই, এক। এমপ্লয়ি ফ্রড, কোম্পানিকে না জানিয়ে চলে গেছে, কোম্পানি বিপদে আছে, সেটা টাইম মতো করতে পারে নাই। কাস্টমার ফ্রড, রাইট? সে এ জন্য টাকা দিয়েছে, সে এ বি সি চায়, তো কাস্টমার কোম্পানি কেউ করবে না, কোম্পানি তো সেটা করতে পারবে না, রাইট? এর জন্য টাকা দিয়েছে, এ বি সি সবই চাচ্ছে, কেউই এখানে সাধু না, রাইট? সবারই কোনো না কোনো দোষ থাকতে পারে। দ্যাটস ওয়াই ওই সময়টাতে 68% প্রজেক্ট ফেল করত। এখনো যে ফেল করে না সেটা বলছি না, এখনো 28.something% প্রজেক্ট ফেল করে। তার মানে ইনভেস্ট হয়, আলোর মুখ দেখে না। লঞ্চ হয় না, লঞ্চিং ডেট আর দেখলে ডোমেন দেখা যায়, কামিং সুন দেখা যায়, বাট সাইট কখনো দেখা যায় না। বুঝতে পেরেছি? সো এই তিনজনকে সেভ করার পেছনেও কাজ করছে কে? ফ্রেমওয়ার্ক। ওই সময়টাই অনেক ক্লাস হতো। আপনারা হয়তো জেনে থাকবেন যে বা শুনে থাকবেন যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার খুন হয়ে গেছে, এরকম একটা নিউজ এসেছিল 2007 এর দিকে। শুধু কোম্পানি আর ইঞ্জিনিয়ারের কনফ্লিক্টের কারণে এত বড় ইনসিডেন্টও হয়েছিল আমাদের দেশে, সারা দেশে বিশ্বেও এরকম অনেক ইনসিডেন্টস ঘটেছে। বড় প্রজেক্ট, বড় লাইবিলিটিস, বাট ক্ল্যাশ হয়েছে কোম্পানি আর এমপ্লয়ের মধ্যে, সেটা অ্যাকচুয়ালি কেউই আর ম্যানেজ করতে পারে নাই। এ ধরনের সিচুয়েশন ঘটেছে, আমরা কাগজের মানে খবরের কাগজে এ ধরনের সিচুয়েশন দেখেছি। শুধুমাত্র কি ক্ল্যাশের কারণে দেশে হয়তো বেটার অপরচুনিটি পেয়েছে, চলে যাবে, রাইট? কোম্পানি তাকে ছাড়বে না, শেষ পর্যন্ত দেখে নেবে বা দেখে নিয়েছে। আমি বুঝতে পেরেছি? আর এটা নাও হতে পারে, জাস্ট এটা নিউজ যেটা আসছে, তার মানে কত বড় ধরনের ক্ল্যাশ হয়ে থাকে। আমি বুঝতে পেরেছি? শুধুমাত্র কি স্ট্রাকচার্ড কোনো কিছু না থাকার কারণে। এখন এখানে যখন স্ট্রাকচার্ড কোনো কিছু আছে, কোন একটা সিস্টেম ডেভেলপ করছেন, আপনি এমপ্লয়ি, আপনি একটা বেটার অপরচুনিটি পেয়েছেন যেটা আপনি সার্চ করছেন, আপনি কোম্পানিকে 1 মাস আগে বললেন যে না আমি লিভ করব, এখন হচ্ছে মে 1, আমি মের 31 তারিখ পর্যন্ত কোম্পানিতে আছি, আমি এখনই রেজিগনেশন দিচ্ছি 1 মাস আগেই।
সো কোম্পানি কি করবে, এই 1 মাসে আপনার কাছ থেকে প্রিভিয়াস কাজগুলো বুঝে নেবে, নতুন এমপ্লয়ি সার্চ করবে এবং আপনাকে হয়তো বলবে যে যদি আমি জুনের মধ্যে নতুন এমপ্লয়ি না পাই, যাকে আমি এখানে অ্যাড করব তাকে বোঝানোর জন্য কোনো সময় আপনাকে আসতে হবে বা বুঝিয়ে দিতে হবে, বা 1 মাস সময় আপনি এটাকে বুঝিয়ে যান, রাইট? ফ্রেমওয়ার্ক হওয়াতে এই কাজটা অনেক ইজি হয়ে যাবে, কোম্পানি সেভ হয়ে যাবে। কারণ যদি সেটা আনস্ট্রাকচার্ড হতো, ওই জায়গাটাতে যে লাইক আপনি 1 বছর 1.5 বছর কাজ করেছেন, সেটা 1 মাস বা 15 দিন বা 7 দিনে একজনকে বুঝিয়ে দেওয়া ইম্পসিবল। যখন এটা ফ্রেমওয়ার্ক, আপনার ঠিক অতটা বোঝানোর কোনো দরকারই নেই। আপনার 2-3 দিনের ব্রিফিং এ সে 1.5 বছরের, আপনার 1.5 বছরের কাজ সে যদি ফ্রেমওয়ার্ক জানে ধরে ফেলবে। তাহলে কি আপনি সেফলি কোম্পানি থেকে লিভ করতে পারছেন, রাইট? কোম্পানি সেফ থাকছে, কাস্টমার বুঝতেই পারছে না যে আসলে কি হলো। প্রয়োজনীয়তাটা বুঝতে পারছেন ফ্রেমওয়ার্কের? সো ফ্রেমওয়ার্কের প্রয়োজনীয়তা আমরা বুঝলাম, এখন আসছি ফ্রেমওয়ার্কের বেনিফিটে। ফ্রেমওয়ার্কের এই যে বিষয়গুলো আমি বললাম যে বড় বড় ইনসিডেন্টস বা আদার্স, এখান থেকে বাঁচাটা একটা বড় অ্যাডভান্টেজ। 2 নম্বর অ্যাডভান্টেজ হচ্ছে ফ্রেমওয়ার্ক ইজ সিকিউর। ওকে, যদি র কোডিং এর মাধ্যমে 8-10 বছরের সিনিয়র ডেভেলপার প্রজেক্টকে সিকিউর করার চেষ্টা করে, সে যে লেভেলের সিকিউরিটি এনশিওর করতে পারবে 8-10 বছরের এক্সপার্ট ডেভেলপার যে লেভেলের সিকিউর করতে পারবে, ফ্রেমওয়ার্ক ইনস্টলেশন পরে সে তার চেয়ে বেটার সিকিউরিটি দেবে। ফ্রেমওয়ার্ক ইনস্টল করেছে একজন বিগিনার, এবং যে সিকিউরিটি এনশিওর হবে ওই র প্রজেক্ট চাইতে বেটার সিকিউর হবে সে। বুঝতে পেরেছি? এটা এক। আর 2, রিসোর্স আছে হিউজ, ডেভেলপমেন্টটা অনেক বেশি ফাস্টার করবে আপনার জন্য। কারণ আমরা জানি যে গড়বাঁধা নিয়মে বেশ কিছু প্রজেক্ট হয়ে থাকে, তাই না? কিছু কাজ কমন যেটা করতেই হয় যে কোনো প্রজেক্টে, সে ধরনের প্রচুর প্যাকেজেস, লাইব্রেরিজ ডেভেলপ করা আছে ফ্রেমওয়ার্কে, যেগুলো আমি ইউজ করে 5-7 দিনের কাজ 5-7 ঘন্টায় করে ফেলতে পারি। যদি আমাকে করতে হতো আমার 5-7 দিন লেগে যেত, আমার করা আছে সেটা আমি ইউজ করছি, আমার 5-7 ঘন্টায় সেটা আমি করে ফেলতে পারবো। অ্যাডভান্টেজটা বোঝা যাচ্ছে, রাইট? অ্যাডভান্টেজটা আমরা বুঝতে পারছি। সো ফ্রেমওয়ার্ক আমার লাইফটাকে ইজি করছে, ডেভেলপমেন্ট লাইফকে। ফ্রেমওয়ার্ক সিস্টেমকে সিকিউরিটি দিচ্ছে, ফ্রেমওয়ার্ক আমার প্রজেক্ট ডেভেলপমেন্টটাকে ফাস্টার করছে। এই হচ্ছে আমার ফ্রেমওয়ার্কের অ্যাডভান্টেজ। ওকে, এবার আসি আমাদের ফ্রেমওয়ার্ক সিআই, রাইট? শর্ট ফর্ম, কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্ককে শর্টে বলা হয়ে থাকে সিআই। সবচেয়ে পুরনো ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে একটা। 2005-এ 3টা ফ্রেমওয়ার্ক লঞ্চ হয়, জেন্ড, সিআই, কেক। এখন পর্যন্ত লঞ্চ হওয়া ফ্রেমওয়ার্কের সংখ্যা মোর দ্যান 20। আফটার 12 ইয়ার্স, এই টাইম পিরিয়ডে পপুলার বলছি যে ওয়ার্ল্ড ওয়াইড ইউজ হয় এ ধরনের ফ্রেমওয়ার্কের সংখ্যায় 20টা ছাড়িয়ে গেছে। বাট স্টিল আফটার 12 ইয়ার্স, কোঅর্ডিনেটর পজিশন 2, সে 6 থেকে শুরু করে 12, 14 পর্যন্ত 1 নম্বরে ছিল, রাইট? 12 থেকে 14 শেষ পর্যন্ত ডেভেলপমেন্ট টোটালি বন্ধ ছিল সিআই। দ্যাটস ওয়াই 14তে সে ফল করে, কারণ 12তে যখন ল্যারাভেল আসে 2 বছর সময়ে সে কিছুটা ক্লিক করে, আর ল্যারাভেলে ক্লিক করার পেছনে মূল স্ট্রিম কাজ করেছে কোঅর্ডিনেটরের ডেভেলপমেন্ট অফ হয়ে যাওয়া। বুঝতে পেরেছি? ল্যারাভেল তার কোয়ালিটি ক্যালিবার দিয়ে প্রাথমিকভাবে সে টপে আসে নাই। ল্যারাভেল বেস্ট ফ্রেমওয়ার্ক, রাইট? 17 সালে এসে আমরা বলছি, বাট প্রাথমিকভাবে সে যখন পপুলারিটি পেয়েছে এর পেছনে মূল কারণ হচ্ছে ওই সময়টাতে কোঅর্ডিনেটরের ডেভেলপমেন্টটা বন্ধ হয়ে যাওয়া, রাইট? কারণ কোঅর্ডিনেটর ওই সময় অদ্বিতীয় ছিল যে কোনো ফ্রেমওয়ার্কের চাইতে। 3 বছর টাইম পিরিয়ড ডেভেলপমেন্ট বন্ধ ছিল, দেন 15-এ এসে আবার ডেভেলপমেন্ট শুরু হয়, দেন এখন তখনই 3x রিলিজ হয়, রাইট? 3.x যে ভার্সনটা আগে 2.4 ছিল
দেন 3.4 ভার্সন রিলিজ হয়, দেন আবার নতুন করে রিবিল্ড শুরু হয় কোডিনেটরে, এখন সে পজিশন 2 তে আছে, রাইট? আচ্ছা, সো ফ্রেমওয়ার্ক গুলোর মধ্যে এখনকার দিনে সবচেয়ে পাওয়ারফুল এবং মোস্টলি ইউজড, জনপ্রিয় সবচেয়ে ফ্রেমওয়ার্ক, বেশি কাস্টমাররা যে ফ্রেমওয়ার্ক দিয়ে প্রজেক্ট বেশি চায় সেটা ল্যারাভেল। বাট বিগিনার্সদের জন্য এই ফ্রেমওয়ার্কটা বিগ টাফ। শুরুতে যারা শুরু করতে চাচ্ছে ফ্রেমওয়ার্ক শেখা, তাদের জন্য এই ফ্রেমওয়ার্কটা একটু কঠিন। বিশেষ করে যারা ভিন্ন ট্র্যাক থেকে আসে বা যারা ট্র্যাকেরই, তাদের জন্য সাকসেস রেটটা কম। একসাথে 10 জন করে কোডিনেটর এবং ল্যারাভেল শেখা শুরু করেছে, সবার ক্যালিবার সেম। দুইটা টিমের ক্যালিবারই সেম। যদি ল্যারাভেলে মানে কোডিনেটরে যদি 8 জন শিখে যায়, ল্যারাভেলে সেখানে 6 জন বা 5 জন শিখবে। স্ট্রেংথের দিকটা বলছি, এক্সাম্পল দিচ্ছি। আমি বলছি কি মোস্ট পপুলার কি ল্যারাভেল, বাট শেখার জন্য বেস্ট কি কোডিনেটর। এখন কথা হচ্ছে আমি কি ল্যারাভেল শিখতে পারবো না? আপনি যখন কোডিনেটর জানবেন, ল্যারাভেল শিখতে আপনার 10 থেকে 15 দিন লাগবে। বা ল্যারাভেলের জন্য যদি আপনার কাছে প্রপার গাইডলাইন থাকে, আপনি যদি সেই গাইডলাইনটা 7 দিনে ফলো করেন, 7 দিন পরে আপনি কোডিনেটর দিয়ে যে প্রজেক্টটা বানিয়েছেন 1 বছর পর, ওই একই প্রজেক্ট আপনি 7 দিন ল্যারাভেল শিখে ওই প্রজেক্টটা আপনি ল্যারাভেল দিয়ে বানাতে পারবেন। কারণ সামঞ্জস্যতা রয়েছে অনেক বেশি। স্ট্রাকচার সেম, দুইজনই কি এমভিসি, রাইট? বাট পার্থক্য কোথায়? তাদের সিনট্যাক্স। স্ট্রাকচার সেম বাট ডিফারেন্স এরিয়া কোনটা? সিনট্যাক্স। সো কমন কিছু সিনট্যাক্স আছে ল্যারাভেল কোডিনেটরের ডিফারেন্ট, যেটা আপনাকে হয়তো রপ্ত করে নিতে হবে। কাজের ধরন বরণ তো সেম, কাজটা একই স্টাইলেই করতে হবে আপনাকে, একই কাজ। আমার এই প্রজেক্ট যদি ল্যারাভেলে করে, আমার এই প্রজেক্টের চেহারা বা প্রজেক্টের কাজ বাজ কি চেঞ্জ হয়ে যাবে? colortraining.com এ যেটা এখন আছে কোডিনেটরে, একই কাজই করতে হবে, বাট ভেতরে সিনট্যাক্স কি হবে? পরিবর্তন হবে। এখন একটু খেয়াল করেন তো, পিএইচপি সিনট্যাক্স আপনি যখন শিখেছেন তখন 7 দিন লেগেছে। আপনাকে যদি বলা হয় যে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স শিখেন, ওইটা শিখতে কতদিন লাগবে? সিনট্যাক্স ম্যাক্সিমাম 3 দিন বা 5 দিন। বিষয়টা বোঝা যাচ্ছে? হয়তো প্রোগ্রামিং করতে আপনার প্রবলেম ফেস হতে পারে, বাট আপনি সিনট্যাক্স অতি সহজে শিখে যাবেন। সেটা বোঝাতে পেরেছি? সো যে কোনো একটা ফ্রেমওয়ার্ক জানা থাকলে অন্য ফ্রেমওয়ার্ক শেখাটা অত্যন্ত ইজি। নরমালি যেটা দেখা হয়, আপনারা যখন জব অফার গুলো আসে অনলাইনে, একটু খেয়াল করে দেখবেন যে না মনে হয় যেন যত ফ্রেমওয়ার্ক ওই লোকটা জানে যে জব অফারটা লিখেছে, সব লিখেছে। অথবা গুগলে সার্চ দিয়েছে, লিস্ট এসেছে, কপি করে পেস্ট করেছে। তো একজনের পক্ষে এতগুলো ফ্রেমওয়ার্ক জানা সম্ভব কিনা? মাঝে মাঝে আপনারা তাকে ফোন দিয়ে কোশ্চিনও করতে পারেন এটা সম্ভব কিনা, রাইট? বাট তারা কিন্তু ওই সেন্সে বা ওই অ্যাঙ্গেলে লিখে না। তারা এক্সপেক্ট করে যে কোনো একটা জানা থাকলে আমরা তাদেরকে আমার ডিজায়ার ফ্রেমওয়ার্কে কাজ করাতে পারবো। আমি যদি কাজ করে থাকি ল্যারাভেলে, আসে যদি কোডিনেটর জানা থাকে, আমার কনফিডেন্ট আছে তাকে 10 দিন পরে আমার প্রজেক্টে আমি কাজ করাতে পারবো। বিষয়টা বোঝা যাচ্ছে? মার্কেটটাকে ওপেন করার জন্য, বেশি সিভি পাওয়ার জন্য, হ্যাঁ, কম্পিটিশনটাকে হাই করার জন্য, বেটার এমপ্লয় পাওয়ার জন্য ওই স্কোপ গুলো লিখে থাকে। অনেকে চিন্তিত হয়ে যায় যে আমি যেহেতু এত কিছু জানি না, আমি হয়তো পাবো না কিছু, আমাকে হয়তো টাকা হবে না। বোঝাতে পেরেছি? সেই হচ্ছে মূল বিষয় বা মুখ্য বিষয়। সো ফ্রেমওয়ার্ক কি, এই বিষয়টা একটু বলার চেষ্টা করেছি আমি, যে কেন আমরা ফ্রেমওয়ার্ক ইউজ করব সেটাও আমি বলার চেষ্টা করেছি। এখন সিআই কেন, এর পেছনে মূল যুক্তিটা হচ্ছে ইজি ফার্স্ট, খুবই জনপ্রিয়, এবং এর পেছনে আরেকটা কারণ হচ্ছে যে সিআই ফাস্টার দ্যান এনি আদার্স ফ্রেমওয়ার্ক, যে কোনো ফ্রেমওয়ার্কের তুলনায় ফাস্টার। পপুলারিটির দিক থেকে সেকেন্ড, স্পিডের দিক থেকে ফার্স্ট। স্টেবল, এত পুরনো ফ্রেমওয়ার্ক এত বেশি ইউজ হয় না, রাইট? সবচেয়ে বেশি পুরনো ফ্রেমওয়ার্ক কোডিনেটর, যা সবচেয়ে বেশি ইউজ হচ্ছে। সবচেয়ে পুরনো ফ্রেমওয়ার্ক হচ্ছে জেন্ড, বাট জেন্ড ফ্রেমওয়ার্কটা অত বেশি ইউজ হয় না, রাইট? জেন্ডের ইউজ কম, কোডিনেটরের ইউজ অনেক বেশি সেই তুলনায়। কোডিনেটর সেকেন্ড ফ্রেমওয়ার্ক, এটা 2005 এ এসেছে। ওকে, স্টেবল কেন বলা হচ্ছে? যে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ আসে না,
ফ্রেমওয়ার্কের প্রবলেমের মধ্যে বা ফ্রেমওয়ার্ক প্রোগ্রামিং এর ডিসঅ্যাডভান্টেজ গুলোর মধ্যে যেটা অন্যতম ডিসঅ্যাডভান্টেজ, ফ্রিকোয়েন্টলি ভার্সন রিলিজ। ফ্রেমওয়ার্ক গুলো নিজেদের টিকে রাখার জন্য প্রতিনিয়ত ভার্সন রিলিজ করতে থাকে, যেটা ডেভেলপারদের জন্য খুবই পেইনফুল, রাইট? যে আমি আজকে যখন লারাভেল ফ্রেমওয়ার্ক শেখা শুরু করলাম 5.4 দিয়ে, আমার শেখা শেষ, 5.5 রিলিজ হয়ে গেছে। কাস্টমার আমাকে বলছে 5.5 এ প্রজেক্ট করো। আপনি শিখেছেন কি 5.4, যদিও পার্থক্যটা কম। আমি উইন্ডোজ ইউজ করতে পারলে কি আমি ভিস্তা ইউজ করতে পারি না? আমি ভিস্তা ইউজ করতে পারলে কি উইন্ডোজ 10 ইউজ করতে পারি না? পারি, বাট প্রাথমিকভাবে তো একটু প্রবলেম হয়, হয়তো ঠিক তেমনই, রাইট? স্টেবিলিটি ফ্রেমওয়ার্কের ডিসঅ্যাডভান্টেজের জায়গা ওই একটাই। কোম্পানিগুলো প্রবলেমে পড়ে খুব বেশি, কারণ হচ্ছে যে আমি যদি 5.4 আমি শুরু করি, মনে করেন 5.4 এবং 5.5 এর মধ্যে পার্থক্যের জায়গা হচ্ছে 6 মাস। 5.5 রিলিজ হয়েছে, কাস্টমারের সাথে কমিউনিকেট হচ্ছে প্রথমের দিকে যে 5.5 রিলিজ হয়েছে জানুয়ারির 10 তারিখে, বাট আমি জানুয়ারির 1 তারিখে ওয়ার্ক অর্ডার পেয়েছি এবং জানুয়ারির 1 তারিখে আমি 5.3 দিয়ে একটা প্রজেক্ট শুরু করেছি, রাইট? 5.3 দিয়ে একটা প্রজেক্ট শুরু করেছি, এপ্রিলের ফার্স্টে এসে 5.4 রিলিজ হয়েছে, বাট আমার প্রজেক্ট ডেডলাইন কি জুন 30, রাইট? সো আমি 5.3 দিয়ে প্রজেক্ট স্টার্ট করেছি, ওকে, বাট প্রজেক্ট রিলিজ হচ্ছে জুন 30, মাঝামাঝি একটা সময় 5.5 রিলিজ হয়ে গেছে। কাস্টমার আপনাকে কি বলবে না? কাস্টমারকে কি জবাব দেবেন? সে তো আর 5.4 5.3 চেনে না। রিলিজ ডেটের আগে চেক করে দেখলো 5.4, আর আপনি ডেভেলপ করেছেন 5.3 তে। আপনার কোনো দোষ নাই, এটা এখন আপনার পুরো দোষ, কারণ আপনি লেটেস্টটা দিয়ে করেন নাই। আমি টাকা দিব না, বুঝতে পেরেছি? কোম্পানি পড়ে যায়, বাটে অনেক প্রবলেম ক্রিয়েট হয় ওই সময়। রিইনভেস্টমেন্টের প্রয়োজন পড়ে, টাইম এক্সটেনশনের প্রয়োজন পড়ে, প্রয়োজনে বাধ্য হয়ে দিতে হয়। কোম্পানি যদি বড় হয় বেঁচে যায়, কোম্পানি পাওয়ারফুল, বাট কোম্পানি ছোট হলে বিপদ, কারণ কোম্পানি চলে কাস্টমারের কথা। এটা হচ্ছে ফ্রেমওয়ার্কের মূল ডিসঅ্যাডভান্টেজ। অলওয়েজ ফ্রেমওয়ার্কে আপ টু ডেট থাকতে হয়, এটা হচ্ছে নিয়ম, ওকে? ডাউনলোড কোডিগনেটর দেবেন coordinator.com থেকে। কোডিগনেটরের লেটেস্ট যে ভার্সনটা আছে 3.x, যেটা ওইটা ডাউনলোড করে ডেস্কটপে রাখবেন সবাই। জ্যাম্প রানিং আছে, অ্যাপাচি ট্যাপাচি সব রানিং, অ্যাপাচি রানিং। আপনাদের কি জ্যাম্প ইনস্টল করেছিলাম না আমি, মনে আছে? এই যে CI ব্যাচ 20 জ্যাম্প আপনাদের জন্য ছিল এটা, না?
Okay. আমাদের ফার্স্টে সিআই এর ফার্স্টে যে কাজটা করতে হবে ফ্রেমওয়ার্কটাকে ডাউনলোড করে নিতে হবে। হ্যাঁ, যখনই ফ্রেমওয়ার্কের মাধ্যমে প্রজেক্ট স্টার্ট করতে যাবেন লেটেস্ট ভার্সনটা সিআই এর ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে সেখানে প্রজেক্ট স্টার্ট করবেন। একই ওয়েব সার্ভারে আপনি নাম্বার অফ সিআই প্রজেক্ট রাখতে পারেন, একটা সিআই একটা প্রজেক্ট। হ্যাঁ, যখনই আরেকটা প্রজেক্ট করবেন আবার সিআই ডাউনলোড করবেন, প্রসেস অনুযায়ী সেটা htdocs এ রেখে প্রজেক্টটা সেট আপ করে নেবেন। মানে আমরা যা করছি, আমি জাস্ট একটা প্রজেক্ট শুরু করব কোডিগনেটর ফ্রেমওয়ার্কের মাধ্যমে। সো কোডিগনেটর ফ্রেমওয়ার্ক যেহেতু, সো তার রিসোর্স যে কোডগুলো সেটা তো আমার দরকার আছে, তাই না? সো আমি নিজে নিজে তো বলতে পারি না নিজের কোড দিয়ে, এটা সিআই আমাকে প্রোভাইড করবে একটা স্ট্রাকচার যেখানে নাম্বার অফ লাইনের কোড আছে, নাম্বার অফ ফাইলস আছে, কতগুলো ফাইল আছে, কতগুলো ফোল্ডার আছে, সেগুলো নিয়ে আমরা দেখবো আর কি কিছুক্ষণের মধ্যেই। ফার্স্টে যেটা করতে হবে যে সিআই এর সাইট থেকে, অথেন্টিক সাইট থেকে, হ্যাঁ, অন্যান্য অনেক জায়গাতে আপনি সিআই পাবেন, বাট সিআইটা ডাউনলোড করবেন coordinator.com থেকেই। ওকে, বাট আপনি যখন এটা ডাউনলোড করে রেখে কপি করে ইউজ করতে চান সেটাও করতে পারবেন, বাট লেটেস্ট হবে কিনা, যে আপনি ডাউনলোড করলেন আজকে 6 মাস পরে আবার ওটা নিয়েই কপি করে কাজ করতে যাচ্ছেন, মানে 6 মাসের মধ্যে তো সেটা ডেভেলপ হয়ে গেছে, নতুন ভার্সন রিলিজ হয়ে যেতে পারে। এই কারণেই অলওয়েজ হ্যাঁ ওখান থেকেই নেবেন। coordinator.com এ যাচ্ছি, যে coordinator 2x coordinator 3x বলা হচ্ছে। গিটহাব থেকে আপনি নিতে পারেন, ডাইরেক্ট ডাউনলোড করতে পারেন, ডাউনলোড সিস্টেম মেসেজ ট্রান্সলেশন এটার দরকার নেই। বাট এখানে একটু বলেন যে coordinator 3.1.4 is the current version of the framework. ওকে, বাট এখানে যে 4x আছে এখানে বলা হচ্ছে coordinator 4 is the upcoming version of the framework. এটা নিয়ে আমরা কখনোই ডেভেলপমেন্টে যাব না, রাইট? যেখানেই আপনি দেখবেন যে বলা হচ্ছে কারেন্ট ভার্সন সেখানেই যাবেন, সেটা ডেভেলপ হচ্ছে হোক। এবং ডেভেলপমেন্টের সময় বিভিন্ন ইস্যুতে ভিউ coordinator 4 on GitHub, join the discussion on our forum. আপনি যখন ফ্রেমওয়ার্কের ডেভেলপার আপনি ডেফিনেটলি ফোরামে জয়েন করবেন, ডিবেট করবেন, ফ্রেমওয়ার্কের ফোরামগুলোতে যাবেন, আপডেট দেখবেন যে কোথায় কি চেঞ্জ আসছে। আপনি যখন ফ্রেমওয়ার্ক জানবেন, দু একটা প্রজেক্ট করবেন, তখন কিন্তু আপনি এই কথাগুলো খুব সহজে বুঝতে পারবেন। আপনি হয়তো এখন যদি আমি বলি মডেল ভিউ কন্ট্রোলার, তখন সবই মাথার উপর দিয়ে যাবে, বাট যখন আপনি নিজের থেকে কাজ করবেন তখন কিন্তু সহজেই বুঝতে পারবেন। সেটা বোঝা যাচ্ছে? ওকে, নাইস। সো নাও আমরা কাজ করব কি দিয়ে? 3.1.4 এ। তো coordinator 3 আমি ডাউনলোড দিচ্ছি। যে ডেস্কটপে রাখি। 2.5 megabyte only, right? So coordinator frameworkটা বলা হচ্ছে যে framework installation, coordinator framework installation, ফার্স্ট coordinator ক্লাস হচ্ছে coordinator framework এর installation। নরমালি আমরা জেনে থাকি
যে কোনো কিছু ইনস্টল করতে গেলে exe লাগে, তাই কিনা? exe ছাড়া কি ইনস্টল করা যায়? বাট কোডিগনেটর এটা একটা জি ফাইল, কোনো exe নেই, তুমি কিভাবে ইনস্টল করব? ইনস্টলেশন প্রসেসটা হচ্ছে, যেহেতু এটা একটা কোড যেখানে রান করে সেখানে নিতে হবে এবং কিছু চেঞ্জ বা পরিবর্তন যেটাকে বলে, যেটা ডিমান্ড করে একটা প্রজেক্ট, সেই পরিবর্তনগুলো করলেই সেটা ইনস্টলেশন হয়ে যাবে, রাইট? আমি যদি এই জিপ ফাইলটা এখানে রান করাতে চাই, রান করবে? যেহেতু এটা পিএসপি ফ্রেমওয়ার্ক, পিএসপি সার্ভারে রাখতে হবে ফার্স্ট, দেন সার্ভারের প্রসেস অনুযায়ী সেটাকে রান করাতে হবে। এখন বাই ডিফল্ট একটা সেটআপ তার থাকবেই, সেই সেটআপ পরিবর্তন করে যখন আমি আমার মতো করে নিয়ে নিব, তখন এটাকে আমি বলতে পারি যে না, আমার সেটআপ কমপ্লিট, আমি প্রজেক্ট স্টার্ট করতে পারি। সেটা বোঝাতে পেরেছি? নাইস। সো যদি এটা আপনারা নিয়ে থাকেন, এই জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে ফার্স্ট। ওয়াইফাই পাসওয়ার্ড তো আমিও জানি না। হ্যাঁ, নাফিস সাহেব একটু এখানে লিখে দেন, অথবা কাগজটা পাস করেন। লম্বা একটা পাসওয়ার্ড। বিষয়টা হয়েছে কি যে আমরা যেটা করব, এই জিপটাকে আনজিপ করব, ঠিক আছে? আমি এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো কম্প্রেসই আছে, আমি ডাবল ক্লিক করে পেয়ে গেলাম না? উইন্ডোজ 10 তো ভালো। ভেতরের কোডটা কপি করে বাইরে নিয়ে আসলাম। জিপ বা রার হলে কিন্তু এক্সট্রাক্ট করে নিতে হবে, হ্যাঁ? তো যেহেতু জিপ উইন্ডার ইনস্টল থাকলে আপনি এক্সট্রাক্ট করতে পারবেন। এটা আনজিপ অবস্থায় আছে, একটু খেয়াল করেন। যার উপরে আমি প্রেস করছি এর ভেতরে বেশ কিছু ফাইল দেখা যাচ্ছে, খেয়াল করেছেন? বেশ কিছু ফাইল দেখা যাচ্ছে, ফাইল এবং ফোল্ডার বলা হচ্ছে। এটাই হচ্ছে ফ্রেমওয়ার্কের মূল কোড, হ্যাঁ? ফোল্ডার এবং ফাইল, সতর্ক করছি যে ফ্রেমওয়ার্কের ভেতরে বা তার ভেতরে যত ফাইল এবং ফোল্ডার আছে এর নাম পরিবর্তন করা যাবে না। কোথাও থেকে কোথাও এটা সরানোও যাবে না, রাইট? যা যেখানে আছে সেখানেই থাকতে হবে। তো প্রথম কথা হচ্ছে যে আমি তার ফোল্ডার বা ফাইল স্ট্রাকচারে কোনো পরিবর্তন আনবো না। হ্যাঁ, এই যে ফ্রেমওয়ার্কের ভেতরে পারতপক্ষে কোনো ফাইল ফোল্ডারের পরিবর্তন আমি আনবো না। ক্লিয়ার? নাও এখন যদি আমি এখান থেকে কিছু স্ট্যাটিস্টিক্স নেই প্রপার্টিজ থেকে, এখানে কিছু ইন্টারেস্টিং স্ট্যাটিস্টিক্স রয়েছে, একটু খেয়াল করেন। জিপ অবস্থায় 2.5 MB ছিল, আনজিপ অবস্থায় এটা 10.8 মেগাবাইট, রাইট? যখন আনজিপ করা হয়েছে, এটা পরবর্তীতে সাইজ অন ডিস্ক বলা হচ্ছে 11.5 মেগাবাইট, যার ভেতরে ফাইল রয়েছে 456 ফাইল। তো কোডিগনেটরের নিজস্ব ফাইলের সংখ্যা 456টা, ফোল্ডারের সংখ্যা 62। সো এখানে আমি কোনো পরিবর্তন আনবো না। ক্লিয়ার? আচ্ছা, এটা আজকের দিনে এক্সট্রাক্ট। সো এটা একটা বিষয় গেল। না, এটা হওয়ার কথা না। আপনার 912টা ফোল্ডার কতগুলো? ডাবল ডাবল দেখাচ্ছে। দেখেন ফোল্ডারে, রাইট, ফোল্ডারের ভিতরে ফোল্ডার ঢুকে গেছে কিনা একটু চেক করুন। 456 আর 62, আপনাদেরও তো তাই? ফোল্ডারের ভিতরে ফোল্ডার ঢুকে গেছে, দ্যাটস ওয়াই এরকম হচ্ছে, ডাবল ডাবল দেখাচ্ছে। যাই হোক, এখন এটা গেল একটা দিক। আরেকটু ইন্টারেস্টিং বিষয় দেখায় যে এখানে একটা ফোল্ডার আছে যেটা হচ্ছে কোডিগনেটরের টিউটোরিয়াল, এবং আমি বলবো
কোডিগনেটরের বেস্ট টিউটোরিয়াল। আপনার অন্য কোথাও যাওয়ার দরকার নেই। এই যে ইউজার গাইড এখানে দেওয়া আছে, ওয়েবে ইউজার গাইডটা দেওয়া আছে, ওইটা ফলো করেন, কোডিগনেটরের কোনো কিছু লাগবে না, ইভেন কোনো টিউটোরিয়াল ভিডিও লাগবে না। ওই গাইডলাইনটা ফলো করেন, তারাই বানিয়েছে এবং তারা এত সুন্দর করে টিউটোরিয়ালটা বানিয়ে রেখেছে যে যে কেউ কোডিগনেটর যেন শিখতে পারে। বুঝতে পেরেছি? এই টিউটোরিয়ালটা ডেভেলপমেন্ট পিরিয়ডে রাখতে হয়, যখন এটা লাইভে দেওয়া হয় তখন এটাকে ডিলিট করে দেওয়া হয়। যখন ডিপ্লয় হচ্ছে না, ডেভেলপমেন্ট পিরিয়ডে যে কোনো সময় আপনার লাগতে পারে, আপনি চট করে দেখে নিচ্ছেন যে এখানে কিভাবে করতে হয়, ওখানে কি করা আছে। সো যদি একটু খেয়াল করি, এই ফাইলটাতেই প্রপার্টিসে যাই, এই টিউটোরিয়ালটার মধ্যেই আছে ফোল্ডার 202টা এবং ফোল্ডার আছে 16টা, যার সাইজ 9 MB আউট অফ 10 MB। তার মানে ফ্রেমওয়ার্ক নিজের কোডিং কিন্তু খুবই সামান্য সাইজ নেয়। মানে কেউ যদি বলে যে পিএসপি ফ্রেমওয়ার্ক দিয়ে প্রজেক্ট করেছো, তোমার সাইট ভারী হয়ে যাবে, তাহলে সে বোকা স্বর্গে আছে, তাই কিনা? আমরা তো দেখলামই, তো তার সাইজ 1 MB-রও কম, সে ভারী হয় কি করে? আচ্ছা, এখন আমাদের কাজটা কি? ই-কমার্স ব্যাচ ব্যাচ 20, ঠিক আছে? সো আমি এই ফোল্ডারটার নাম পরিবর্তন করে নিলাম। এক্সট্রাক্ট করার পর যে নামটা পেলাম, যেখানে প্রেস করার পর আমি এই ফোল্ডার ফাইলগুলো পাচ্ছি, সেটাকে আমি কপি করছি। এইবার এটাকে আমি কপি করে রেখে দিব কার মধ্যে? আমার htdocs। এবং এই প্রজেক্টটাকে এখন নেটবিনসে আপনারা অ্যাড করে নেবেন অ্যাজ এ প্রজেক্ট। এটা যখন আমি আমার htdocs এ দিয়েছি, আমি একটু ব্রাউজ করে দেখি, লোকাল হোস্ট দিয়ে একটু ব্রাউজ করে দেখি। ই-কমার্স ব্যাচ 20 যদি আমি হিট করি, দেখেন এই পেজটা আসছে। এই পেজটা আসলেই প্রাথমিক জব সম্পন্ন হবে। আপনারা এতটুকু নিয়ে আসেন এবং এই প্রজেক্টটাকে নেটবিনসে অ্যাড করে ফেলেন। ওকে, এখন আমরা যা বলেছিলাম সেকেন্ড স্টেপে এটাকে নেটবিনসে অ্যাড করে নিতে, কারণ নেটবিনসে অ্যাড করার পর আমি কিছু কোডে পরিবর্তন নিয়ে আসবো। কোডে পরিবর্তন নিয়ে এই ফাইলটা কেন আসলো, মানে এই আউটপুটটা কেন আসলো, প্রজেক্টে ক্লিক করার পরে ওই 62টা ফোল্ডার আর 456টা ফাইলের মধ্যে কোন ফাইলগুলো এক্সিকিউট হয়ে আমার এই পেজটাকে লোড দিল, সেটা আমাদের একটু জানতে হবে, রাইট? আদারওয়াইজ আমি তো ফ্রেমওয়ার্কে কাজ করতে পারবো না, চোখ বন্ধ করে হাতটানোর মতো হবে, তাই না? তো নেটবিনসে এটাকে আমি নিয়ে নিই ফার্স্টে। নেক্সট ব্রাউজ করছি, ওকে, ই-কমার্স ব্যাচ 20, দেন প্রজেক্ট নেম লোকেশনে এটাকে আমি পেস্ট দিলাম, ঠিক আছে? ই-কমার্স ব্যাচ 20, দেখেন আমি ব্রাউজ করে ফুল পাথ দেখিয়ে দিলাম, দেন ওই নামটাই আমি আবার এখানে এনে পেস্ট করে দিলাম, দেন ফিনিশ। আপনি কনফিউজড হয়ে যাবেন নিজেই, আমি এখানে দেখছি এক নাম, htdocs এ আরেক নাম, প্রবলেম নাই, বাট আপনি নিজেই কনফিউজড হবেন, পরে দেখবেন যেন এলোমেলো করে ফেলেছেন, একটা রান করাচ্ছেন, একটাই কোড করছেন, পরিবর্তন হয় না কেন, মাথার চুল ছিঁড়ে ফেলি, আমি কেন পারছি না, কেন হচ্ছে না, হ্যাঁ? আচ্ছা, এখান থেকে ডিলিট করলে
সম্ভাবনা আছে ওই ফোল্ডারটাও ডিলিট হয়ে যাবার। বাট যেহেতু আপনার htdocs মানে এটা আপনার ডেস্কটপে আছে, কপি করে আবার বসিয়ে দিতে পারবেন। আগে এখান থেকে ডিলিট করেন, পরে আবার নতুন করে এভাবে ওপেন করেন, নিয়ে নেন। ওকে, দেখেন আমি যখন প্রজেক্টটা নিলাম, এখানে নেয়ার সাথে সাথে এই index.php যে ফাইলটা আছে এটা কিন্তু নেটবিনসে ওপেন হয়ে গেল। এটা নেটবিনসের ফিচার। ওকে, এটা আমি নেটবিনসে না থেকে ফোল্ডার অপশনে যাচ্ছি। এই জায়গাটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। হ্যাঁ, আমি যখন লোকালহোস্ট লিখি এইগুলো পাই, যখন আমি প্রজেক্টের ওপর প্রেস করি তখন বেসিক্যালি সে ভেতরে চলে আসে। দেন কোন কোন ফাইলগুলো এক্সিকিউট হয়। এই যে এনবি প্রজেক্ট, এটা যখন নেটবিনসে প্রজেক্ট অ্যাড করেছে তখন ক্রিয়েট হয়েছে। শুরুর দিকে কিন্তু এই ফোল্ডারটা ছিল না। ছিল কি? এনবি প্রজেক্টটা ছিল না। এনবি প্রজেক্ট ক্রিয়েট হয় কখন? যখন এটা নেটবিনসে অ্যাড করা হয়। তার মানে এখানকার ফোল্ডার তিনটা: অ্যাপ্লিকেশন, সিস্টেম, ইউজার গাইড। এর মধ্যে কিছুক্ষণ আগে আমি বলেছি যে ইউজার গাইডটা হচ্ছে টিউটোরিয়াল। ওখানে আমাদের করার কিছু নেই, শুধু দেখার আছে কিভাবে ফ্রেমওয়ার্ক কাজ করে, কোন লাইব্রেরি কিভাবে কাজ করে, কিভাবে কোড লিখতে হয়, এভরিথিং সেখানে দেওয়া আছে। সো আমরা সেখান থেকে হেল্প নিব। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো ফোল্ডার হচ্ছে অ্যাপ্লিকেশন আর সিস্টেম। অ্যাপ্লিকেশন যেখানে আমরা কাজ করব, সিস্টেম যেখানে ফ্রেমওয়ার্ক তার কোডিং স্ট্রাকচার তৈরি করে রেখেছে যে এই মেশিনটা কিভাবে চলবে, গাড়ি কিভাবে চলবে, রাইট, ইঞ্জিন কিভাবে চলবে, ইঞ্জিনের সাপোর্টিংস কি আছে, সবকিছু এই সিস্টেমের মধ্যে আছে। গাড়ির ডেকে খুললে কি দেখা যায়? অনেক কিছু দেখা যায় না। একটা পার্টিকুলার জায়গাতে ইঞ্জিন থাকে, বাট ইঞ্জিন এ ছাড়া মানে ইঞ্জিন রেখে যদি বাকি সবকিছু খুলে ফেলি, গাড়ি কি চলবে? ইঞ্জিন পর্যন্ত তো আমার ওই গিয়ার পৌঁছবেই না, রাইট? পৌঁছানোর জন্য কি অনেক সাপোর্টিংস দিয়ে রেখেছে। তো ওই বিষয়গুলো, সিস্টেম হচ্ছে এমন জায়গা, সেটা হচ্ছে ফ্রেমওয়ার্কের ইঞ্জিন, রাইট? ফ্রেমওয়ার্ক চলছে কার উপর বেস করে? সিস্টেমের উপর বেস করে। সো আমি সিস্টেম ফোল্ডারে ঢুকতে পারি, দেখতে পারি, বাট তার ভেতরে কোনো পরিবর্তন আমি আনতে পারি না। ইভেন কোনো ফাইলও আমি ক্রিয়েট করব না তার ভেতরে, যদি না আমি বুঝি। আমরা যখন আস্তে আস্তে করে ম্যাচিউরড হয়ে যাব, তখন ওর ভেতরে আপনি অ্যাক্সেস করবেন, বা আমরাই বলবো যে না আপনি অ্যাক্সেস করেন, বা আপনি নিজেই সেটা করতে পারবেন সাহস সহকারে। বাট এখন সেখানে হাত না দেয়াই ভালো, রাইট? সিস্টেম এমন একটা জায়গা, আপনি সিস্টেম ফেলে দেন, সিআই চলবে না। সিস্টেমের ভেতরে কোনো ফাইল ফেলে দেন, মাঝে মাঝে অ্যাবনর্মাল হয়ে যাবে, রাইট? সো সিস্টেম ফেলে দিলে সিআই কাজ করবে না। সিস্টেম আছে, বাট তার ভেতরে দু একটা ফাইল মিসিং, কখনো কাজ করে কখনো করে না, রাইট? দ্বিতীয়ত যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন। আমরা মূলত কোথায় কাজ করব? এখানে, রাইট? আমাদের আসতে হবে কোথায়? অ্যাপ্লিকেশনে। এখানেও ফোল্ডারের অভাব নেই, খেয়াল করেছেন? আমরা কোথায় কাজ করব? এখানে যতগুলো ফোল্ডার আছে সবই ইম্পর্টেন্ট ফোল্ডার। এটা আমরা আজকে কাজ করব 2 নম্বর ফোল্ডারে, কনফিগে। পরবর্তী থেকে কাজ করব কন্ট্রোলার, মডেলস এন্ড ভিউজ। আমি একটা টার্ম উল্লেখ করেছিলাম যে কোঅর্ডিনেটেড ফ্রেমওয়ার্ক একটা ডিজাইন প্যাটার্ন ফলো করে, নাম কি? এমভিসি, মডেল, ভিউ, কন্ট্রোলার। সেখানে স্পেসিফিক ফোল্ডার দেওয়া আছে। মডেল গুলো মডেল ফোল্ডারে, কন্ট্রোলার গুলো কন্ট্রোলার ফোল্ডারে, ভিউ গুলো ভিউ ফোল্ডারে রাখতে হবে। আপনাদের এই গত 4টা ক্লাসে একটা বিষয় আপনারা জেনেছেন, ক্লাস আর ফাইল, তাই না? পিএসপির ক্লাস আর পিএসপির ফাইল শিখেছেন না? যে ভিউ ফাইল গুলোতে শুধু কোডিং থাকে, HTML PHP কম্বিনেশনে কোড থাকে, আর ক্লাস ফাইল গুলোতে ক্লাসের ভেতরে ফাংশনের ডেফিনেশন থাকে। গত 4 দিনের ক্লাসে যখন কোডিং করেছেন, ফর্মটা HTML PHP এর কোডগুলো একটা ফাইলে ছিল, আর ফাইল সেভ করার যে ফাংশনটা সেটা একটা ক্লাসে ছিল। বুঝতে পেরেছি? বোঝা যাচ্ছে? হ্যাঁ, ফাংশনের ডেফিনেশন একটা ফাইল আছে, সেখানে শুধুই ফাংশনের ডেফিনেশন আছে। আর কি আছে? একটা ফাইলের মধ্যে HTML PHP কম্বিনেশন আছে।
যেগুলোতে শুধু HTML এবং PHP আছে সেগুলোকে ফাইল বলা হয়, PHP এর ফাইল। আর যে ফাইলগুলোর মধ্যে ক্লাস, দেন ক্লাস নেম, ঠিক আছে না, যে ক্লাস স্টুডেন্ট ফর এক্সাম্পল, দেন ব্র্যাকেট দেওয়ার পর তার ভেতরে কিছু ফাংশন লেখা হয়েছে, সেভ স্টুডেন্ট, ভিউ স্টুডেন্ট, এডিট স্টুডেন্ট, ডিলিট স্টুডেন্ট, হয়েছে না? আপনি সম্ভবত ক্রুডিং এর ক্লাসগুলো মিস করেছেন, আপনারা করেছেন তো? ক্রুডিং হয়েছে না? এবং ক্রুডিং এর সময় সেটা তো অবজেক্ট ওরিয়েন্টেড হয়েছে, বোঝা যাচ্ছে? তো ওখানে থাকে কি একটা ক্লাস ফাইল, আর এখানে থাকে কি ভিউ ফাইল। আমাদের এন্ডে যে ফাইলটা এক্সিকিউট হয়, ইউআরএল এ দেখা যায় এক্সিকিউট হচ্ছে view.php, বাট ডাটাগুলো সে তুলে আনছে কোথা থেকে? ক্লাসের ফাংশন থেকে, রাইট? সো এখানে কোঅর্ডিনেটর ফ্রেমওয়ার্কে ক্লাস একটা নেই, ক্লাস এখানে দুইটা, ক্লাসকেও লেয়ার করে ফেলেছে। লজিক ডেভেলপ হবে কন্ট্রোলারে, ডেটাবেজের কোয়েরি হবে মডেলে, আর ডাটা এক্সিকিউট হবে ভিউতে। মনে করেন এরকম যে আমার একটা হোম পেজ লোড হবে, একটা হোম পেজে কি কি থাকবে সেই লজিক লেখা হবে কোথায়? কন্ট্রোলারের একটা ফাংশনে। ওই লজিক অনুযায়ী ডাটা তুলে আনবে কোথায়? মডেল থেকে, মডেল ক্লাসের কোনো একটা ফাংশন থেকে। সেগুলো কন্ট্রোলারে এসে সেটা পাস করা হবে হোমের একটা ভিউতে। তার মানে আমার কোডগুলো ভাগ হয়ে যাবে, এক জায়গায় লজিক, এক জায়গায় কোয়েরি, আর এক জায়গায় রিপ্রেজেন্টেশন। এটা জাস্ট ভার্বালি বলছি, বাট এটা একদম প্র্যাকটিক্যাল আমরা করব প্রজেক্ট করতে করতে। ক্লিয়ার? সো এখন আমরা যেটা করতে পারি বা বলছি যে এই স্ট্রাকচারে মূল যে ফোল্ডার, কন্ট্রোলার, মডেলস এন্ড ভিউজ, খুবই গুরুত্বপূর্ণ তিনটা ফোল্ডার। অবভিয়াসলি এখানে ফোল্ডারগুলোর নামে কোনো পরিবর্তন আসবে না। আমরা এই অ্যাপ্লিকেশনের মধ্যে ফাইল রাখতে পারি, ফাইল তৈরি করতে পারি, এবং ভেতরের ফাইল আমি পরিবর্তনও করতে পারি, তেমন কোনো হ্যাম্পার হবে না, রাইট? বাট সিস্টেম কোর ওখানে আমরা হাত দিব না। ওকে, নাও কনফিগারেশনের জন্য বা ফ্রেমওয়ার্কের ইনস্টলেশনের জন্য কনফিগ নামে একটা ফোল্ডার থাকে। এই ফোল্ডারের মধ্যে অনেকগুলো ফাইল রয়েছে, তার বিশেষ কিছু ফাইলে বিশেষ কিছু পরিবর্তন করতে হবে, যেটাকে আমরা ইনস্টলেশন বলছি। ওকে, চোখ আঁকলাম, ঠিক আছে? ডিবি তো জানেন, ডেটাবেস, হ্যাঁ? যারা ক্রুডিং জানে, সিম্পল ক্রুডিং, ডাটা রাখা, ডাটা তোলা, এডিট, ডিলিট, রাইট? এগুলো তো আপনারা জানেন। তো বেসিক্যালি কোন একটা অ্যাপ্লিকেশনের ডাটা কোথায় থাকবে? ডেটাবেসের ভিতরে। অ্যাপ্লিকেশন যত বড় হবে, ডাটার সংখ্যা বেশি হবে, ডাটা ম্যানেজ করতে হলে নতুন নতুন রুলস এখানে অ্যাপ্লাই করতে হবে, ডাটাগুলোকে গুছিয়ে রাখতে হবে। গুছিয়ে রাখলে দেন আমি গুছিয়ে তুলতে পারবো, তোলাটা অনেক ফাস্টার হবে, রাইট? তো আমরা যখন কোন একটা প্রজেক্টকে দেখি, আপনি তালা ট্রেনিং খুলেছেন, তালা ট্রেনিংটা কোঅর্ডিনেটর দিয়ে করা, রাইট? আপনার সামনে যে পেজটা এক্সিকিউট হয়ে এসেছে সেটা পিওরলি HTML, রাইট? আপনার সামনে যে পেজটা আছে, পেজটাকে সুন্দর করার জন্য CSS ব্রাউজারই এক্সিকিউট করে দিয়েছে, ওর ভিতরে কিছু জাভাস্ক্রিপ্ট আছে যেটা ব্রাউজারই এক্সিকিউট করেছে। বাট আপনি যখন তালা ট্রেনিংকে হিট করেছেন, তখন সরাসরি সে কিন্তু তার সার্ভারে চলে আসে। সার্ভারে এসে একটা ফোল্ডার আছে, অ্যাপ্লিকেশনের বাইরে একটা ফোল্ডার আছে, ফাইল আছে যার নাম ইন্ডেক্স, রাইট? এই ফাইলটাকে সে হিট করেছে। হিট করার পর ইন্ডেক্স আমাকে পাঠিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশনে, রাইট? দেন এই ইন্ডেক্সের মধ্যে, মানে এই অ্যাপ্লিকেশনের মধ্যে ফোল্ডার আছে কনফিগ। সেই শুরু থেকে প্রসেস অনুযায়ী মোটামুটি সকল ফাইল সে এক্সিকিউট করে। প্রথমে এক্সিকিউট করে অটোলোড, সবার শেষে এক্সিকিউট করে রাউট, রাইট? তো এই রাউটস যেটা বেসিক্যালি করে, এটা কোথায় আছে বলুন তো? অ্যাপ্লিকেশনের কনফিগে রাউটস
আমাকে পাঠিয়ে দেয় কোথায়? শুরুতেই কোথায় পাঠায়? কন্ট্রোলারে। তার মানে আমি যখন ফ্রেমওয়ার্কে ঢুকছি কোন দিক দিয়ে? কন্ট্রোলার দিয়ে। ফ্রেমওয়ার্কের দরজা কোনটা? কন্ট্রোলার। ইউআরএল যা শো করে সেটা কন্ট্রোলারের অ্যাড্রেস। এটা ভিউ এরও কোনো অ্যাড্রেস না, মডেলেরও কোনো অ্যাড্রেস না, যেটা অ্যাকচুয়ালি মাস্কিং করা যায়। ইউআরএল একরকম, কন্ট্রোলার আরেক রকম, ভিউ আরেক রকম, মডেল আরেক রকম। তো আপনি এমন ভাবে কনফিউজ করে ফেলবেন অন্যদের যে আমার সাইটে অ্যাটাক করার চিন্তা করতে সে একটু এদিক সেদিক হবে। বোঝা যাচ্ছে? তো শুরুতে ইউআরএল এ যা থাকে সেটা হচ্ছে কন্ট্রোলার অ্যাড্রেস। বাট একদম প্রাথমিকভাবে যখন কোনো প্রজেক্টে আপনি হিট করছেন, শুরুতে এক্সিকিউট হয় index.php, যেটা একদম রুটে আছে। দেন সেখান থেকে আমাকে পাঠিয়ে দেয় অ্যাপ্লিকেশনের কনফিগ ফোল্ডারে। এই কনফিগ ফোল্ডারের মধ্যে ফার্স্ট এক্সিকিউট হয় অটোলোড, দেন সো অন, সবগুলো এক্সিকিউট হয়। সবার শেষে এক্সিকিউট হয় কি? রাউটস। এখানে কিছু ফাইলের মধ্যে আমাদের পরিবর্তন আনতে হবে প্রজেক্টটাকে নিজে করার জন্য। দেন রাউটস আমাকে পাঠিয়ে দেয় কোন একটা কন্ট্রোলারে। কন্ট্রোলার বেসিক্যালি কি? একটা ক্লাস। আমাদের যাদের প্রোগ্রামিং কনসেপ্ট আছে, যারা লাস্ট সেশন গুলো সবাই করেছি, সো প্রোগ্রামিং ক্লাস কি? পিএইচপি ক্লাস। পিএইচপি ক্লাস হচ্ছে লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট, রাইট? যেখানে থাকে কি? মেথডস এন্ড প্রপার্টিজ। ক্লাসের ভিতরে সুন্দর করে ফাংশনের ডেফিনিশন দেয়া থাকে, মানে পিওরলি পিএইচপি থাকে, রাইট? তো ক্লাস কাকে বলা হয়? লজিক্যাল টেমপ্লেট অফ এ প্রজেক্ট। সো কন্ট্রোলার একটা ক্লাস যেখানে একটা নির্দিষ্ট ফাংশনের মধ্যে লজিক ডিফাইন করা আছে, যে তুমি হোম পেজে মনে করেন আমার একটা পেজ লোড হবে, যেখানে একটা গাছ থাকবে, ইনপুট বক্স থাকবে, হ্যাঁ, লগইন করার জন্য, বা নিচে কিছু বক্স ডেটা আছে, ওখানে হয়তো ডেটাবেস থেকে কোনো কিছু আসছে না, রাইট? তো সেই ক্ষেত্রে কন্ট্রোলার কি করবে? একটা ভিউ ফাইল লোড করে দেবে। যেহেতু ডেটাবেসে যাওয়ার দরকার নেই, সে কন্ট্রোলার থেকে সরাসরি একটা ভিউ ফাইলকে লোড করে দিচ্ছে। বাট ওই হোম পেজে যদি কোনো কিছু ডেটাবেস থেকে নিয়ে আসতো, কন্ট্রোলার সরাসরি যেত কার কাছে? মডেলের কাছে। মডেল ডাটা পাঠাতো কার কাছে? কন্ট্রোলারের কাছে। কন্ট্রোল ওই ডাটা লোড করতে কোথায়? ভিউতে। এই জন্য এই প্রসেসটাকে কি বলা হচ্ছে? মডেল ভিউ কন্ট্রোলার, এমভিসি। ফ্রেমওয়ার্ক কোঅর্ডিনেটর এন্ড কেক এন্ড জেন, এই তিনটা ফ্রেমওয়ার্ক স্ট্রিক্টলি এমভিসি ডিজাইন প্যাটার্ন ফলো করে। বাট ল্যারাভেল অত্যন্ত জনপ্রিয় এবং এমভিসি হওয়া সত্ত্বেও সে শুধু ভিসি মডেলেই আছে, কনসেপ্টেই আছে, মডেলকে উৎস করে দিয়েছে। আপনি মডেল ইউজ করতেও পারেন, নাও করতে পারেন, রাইট? এটা আপনার ব্যাপার। তো এখানকার যে ইস্যুগুলো আছে, কিছু পরিবর্তনশীল ফাইল যেগুলো আমাকে পরিবর্তন করে নিতে হবে, কিছু ফাইলে মানে কিছু কোড এখানে যুক্ত করতে হবে, কিছু পরিবর্তন এখানে করতে হবে আমাকে বেসিক্যালি। তো বলতে পারেন তাহলে এত ফাইল কিভাবে লোড করে এত দ্রুত এক্সিকিউট হয়? একটা পিএইচপির ফাইল লোড হতে কয়েক ন্যানোসেকেন্ড বা ন্যানোসেকেন্ডেরও কম সময় লাগে। সো যদি আমি বলি যে আমার যে পেজটা লোড হয়েছে, এটা লোড হওয়ার পেছনে 10 থেকে 12টা ফাইল রান করেছে, আসলেই তাই করেছে। বাট তারপরেও এটা এক্সিকিউট হতে 0.0460 সেকেন্ড সময় লেগেছে। তার মানে 1 সেকেন্ডেরও 100 ভাগের 4 ভাগ। 1 সেকেন্ডের 100 ভাগের 4 ভাগ সময়ে সে 12-14টা ফাইল এক্সিকিউট করে পেজটা রান করে দিয়েছে। কোড পিএইচপি কত দ্রুত এক্সিকিউট হয়। ক্লিয়ার? ওকে, এখন এতটুকু আমি বলি যে সরাসরি আমরা যদি এখন অ্যাপ্লিকেশনের কনফিগে যাই, কনফিগের মধ্যে আমি একদম লাস্ট ফাইলটা রাউটসে যাব। এখানটাতে আমি বলি রাউটসের মধ্যে একটা লাইন আছে ডিফল্ট কন্ট্রোলার, লাইন নাম্বার 52। এখানে বলা আছে ডিফল্ট কন্ট্রোলার ওয়েলকাম। সে আমাকে মেনশন করছে যে তোমার ওয়েলকাম নামে একটা কন্ট্রোলার আছে, সেই কন্ট্রোলারকে আমি লোড করে দিলাম, রাইট? কন্ট্রোলার অলওয়েজ কি হয়? ক্লাস ফাইল হয়। লেটস চেক যে আমরা কন্ট্রোলার ফোল্ডারে গিয়ে যদি দেখি যে ওয়েলকাম নামে কোনো কিছু আছে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি ওয়েলকাম নামে একটা ফাইল রয়েছে। এবং এটাকে ওপেন করার পর যদি আমরা দেখি, রাইট, ওয়েলকাম নামে একটা ক্লাস রয়েছে। এবং এই ক্লাসের মধ্যে একটু ইন্টারেস্টিং ওয়েতে একটু খেয়াল করেন যে ক্লাসের ভিতরে একটা ফাংশন রয়েছে যার নাম ইন্ডেক্স। নরমালি আমরা বলে থাকি ইন্ডেক্স হচ্ছে লাল ঝান্ডার মতো,
লাল ঝান্ডা দিয়ে অনেক কিছু ইন্ডিকেট করা হয় না এবং আমরা সহজে বুঝে যাই লাল ঝান্ডা দেওয়ার অর্থ কি স্টপ, যে কোনো কিছু, রাইট? অটো রান যেটাকে বলা হয়ে থাকে। তো ইন্ডেক্স হচ্ছে পিএসপি এর এমন একটা নেম, জাস্ট হ্যালো দেখেন তাহলে ইন্ডেক্সটা সম্পর্কে আমি কি বলছিলাম, রাউটস এর পরে দেখেন 52 নম্বর লাইনে আমাকে বলেছে ডিফল্ট কন্ট্রোলার ওয়েলকাম, তার মানে আমাকে ওয়েলকাম ফোল্ডারে ঢুকতে হবে। কনফিগের মধ্যে ওয়েলকাম ফোল্ডার আছে, এর ভেতরে welcome.php আছে। এই ফাইলটাকে যদি আমি যখন ওপেন করেছি, আমাদের তো ক্লাসের কনসেপ্ট আছে, তো আপনি বলেন তো এই এক্সটেন্ড বিষয়টা কি? এটা হচ্ছে চাইল্ড ক্লাস আর এটা প্যারেন্ট ক্লাস। চাইল্ডরা কি প্যারেন্টের সব পায়? না, চাইল্ডরা প্যারেন্টের সব পায় না, পায় পাবলিক আর প্রোটেক্টেড, প্রাইভেট কে পায় না, রাইট? প্রাইভেট একেবারেই নিজের, রাইট? যে কোনো ফাংশনের সামনে যদি প্রাইভেট থাকে সেটার অ্যাক্সেস চাইল্ড পাবে না, শুধু পাবে কি পাবলিক আর প্রোটেক্টেড গুলো। যেমন আপনি আপনার প্যারেন্টের পাবলিক এবং প্রোটেক্টেড প্রপার্টির কি করতে পারেন, হকদার ক্লেম করতে পারেন, ইভেন কেস পর্যন্ত করে দিতে পারেন, তাই কিনা? যে আমার বাবা মায়ের যদি ল্যান্ড থাকে, কোনো অ্যাসেট থাকে, রাইট? যদি সেটা হয় পাবলিক বা প্রোটেক্টেড অ্যাসেট বা ল্যান্ড, আমি কিন্তু তার হকদার। বাট সেটা যদি হয় তার প্রাইভেট কোনো কিছু, রাইট? যে লাইক আমার মায়ের 100 ভরি স্বর্ণ আছে, এটা মা যদি ডিস্ট্রিবিউট না করে যায়, যদি একজনকে দিয়ে যায় একজনই পাবে, এখানে কোনো ল নেই, কারণ ওই স্বর্ণের ওনার সে নিজে, এটা তার প্রাইভেট প্রপার্টি। বাট তার নামে যদি কোনো ল্যান্ড থাকে, এর হকদার সবাই, ছেলে মেয়ে এভরিবডি, তাই কিনা? পোর্শন অনুযায়ী এটা দিতে হবে, এটা নিয়ম। ক্লিয়ার? ওই কনসেপ্টটা এখানেও, রাইট? ওই কনসেপ্টটা এখানে। সো রিয়েল লাইফ আর অবজেক্ট ওরিয়েন্টেড একদম 100% ইকুয়াল, ঠিক আছে? সো যেটা আমি বলছিলাম যে আমি অ্যাড্রেস করে দিয়েছি শুধু ক্লাসকে, কোনো ফাংশন কল করা হয় নাই। যদি এই ক্লাসের মধ্যে ইন্ডেক্স নামে কোনো ফাংশন না থাকতো, এটা সাদা পেজ ডিসপ্লে হতো। যেহেতু ইন্ডেক্স নামে কোনো ফাংশন আছে, এটা মেনশন করার প্রয়োজন পড়ে না। ইন্ডেক্স অটো রান করে। ইন্ডেক্স ফাইল এমন একটা ফাইল যে অটোমেটিক রান করবে, কারণ আমি যখন প্রজেক্টে ক্লিক করেছি ইন্ডেক্সই ফার্স্ট রান করেছে। খেয়াল করেছেন index.php। আবার ক্লাসের মধ্যে ইন্ডেক্স নামে ফাংশন আছে, সে মেনশন করা হয় নাই, বাট সে অটোমেটিক রান করে গেছে। তো যদি আমি কখনো এমন কোনো কিছু করতে চাই, আমি নাম মেনশন করব না, বাট রান হয়ে যাবে, তখন তার নাম কি দিতে হবে? ইন্ডেক্স। এটা PHP তে। হ্যাঁ, দেন কি হয়েছে, আমার এই কোডটা বোঝার দরকার নেই, আপাতত বুঝি। হ্যাঁ, ইন্ডেক্স হচ্ছে PHP এর অটো রান ফাইল বা অটো রান ফাংশন নেম। যে PHP যদি কোথাও কোনো ফোল্ডারে ইন্ডেক্স পায়, আমি যদি ফোল্ডারে হিট করি, ওই ফোল্ডারে ইন্ডেক্স নামে কোনো ফাইল থাকলে সেটা রান হয়ে যাবে। আবার ইন্ডেক্স নামে যদি কোনো ফাংশন থাকে, আমি শুধু ওই ফাংশনটা যদি কোনো ক্লাসের মধ্যে হয়, আমি ক্লাসকে অ্যাড্রেস করেছি, কোনো ফাংশনকে অ্যাড্রেস করি নাই, অটোমেটিক ইন্ডেক্স নামে ফাংশন রান হয়ে যাবে। এটা নিয়ম, PHP এর নিয়ম। ওকে, তো তাহলে আমরা বুঝলাম যে index.php রান হলো, তারপর কনফিগে গেল, এটা বুঝলাম তো না? যে এখান থেকে প্রথমে এই ফাইলটা রান হলো index.php, দেন সে আমাকে পাঠিয়ে দিল অ্যাপ্লিকেশনের কনফিগে। সকল ফাইল রান হওয়ার পরে কি রান হলো? রাউটস। এবং রাউটস থেকে আমাকে বলা হলো যে তুমি লোড করো ওয়েলকামকে, কারণ এখানে যেহেতু লেখার জায়গা আছে, আমি যে কাউকে লোড করতে পারি, তাই কিনা? এখন ওয়েলকাম আছে, তাই বলে কি সারা জীবন ওয়েলকাম থাকবে?
আমি এবিসি নামে ফাইল করতে পারি, তাকেও দেখিয়ে দিতে পারি, আমি যে কাউকে দেখিয়ে দিতে পারবো, রাইট? সো ওয়েলকামকে দেখালাম, আমি চেক করলাম কন্ট্রোলারের ভিতরে ওয়েলকাম আছে, আমি ওয়েলকামে গেলাম এবং এখানে এসে দেখি ওয়েলকাম একটা ক্লাস যা এক্সটেন্ড করছে সিআই কন্ট্রোলারকে, বাট এর ভেতরে একটা ফাংশন আছে যার নাম ইন্ডেক্স, এটা মেনশন করা নেই, বাট এটা অটো রান হয়ে যাবে, কারণ ইন্ডেক্স নামে কোনো কিছু থাকলে সেটা অটো রান করে। বাট ওখানে যদি মেনশন করা থাকতো যে ওয়েলকামের পরে এবিসি ফাংশনে যাও, তাহলে ইন্ডেক্স থাকলেও কোথায় যেত? এবিসি ফাংশনেই যেত। যেহেতু কোনো কিছু মেনশন নেই, সে সরাসরি রান করবে কাকে? ইন্ডেক্সকে। সো ইন্ডেক্সের মধ্যে একটা লাইন লিখে আছে, এই লাইনটা খুবই পিকুলিয়ার মনে হচ্ছে, বাট এই লাইনটা যা মেনশন করছে সেটা হচ্ছে যে আমাদের প্রজেক্টের ভিউ ফোল্ডারের মধ্যে একটা ফাইল আছে যার নাম ওয়েলকাম মেসেজ, সেই ফাইলটাকে রান করো বা লোড করো। এখানে একটা টার্ম আছে লোড, এটা অ্যাকচুয়ালি প্রোগ্রামিং টার্ম, বাট মিনিংফুল একটা টার্ম দেওয়া হয়েছে যাতে বিগিনার্সরা বুঝতে পারে। আপনারা দিস লোড দিয়ে বুঝতেই পারছেন যে দিস হচ্ছে একটা অবজেক্ট, লোড তুমি লোড করে দাও ভিউ, ভিউ এর ভেতরকার একটা ফাইল ওয়েলকাম মেসেজ। সো লেটস চেক যে আমার অ্যাপ্লিকেশনের মধ্যে ভিউ নামে কোনো ফোল্ডার আছে কিনা, আছে। ভিউ এর মধ্যে ওয়েলকাম মেসেজ নামে কোনো ফাইল আছে কিনা সেটাও পাচ্ছি, যে ওয়েলকাম মেসেজ নামে একটা ফাইল সেখানে রয়েছে। চেক করেছেন? ক্লিয়ার? সো ওয়েলকাম মেসেজ নামে একটা ফাইল কিন্তু আমি পাচ্ছি এবং এই ফাইলের আউটপুটটাই আমরা এখন দেখতে পাচ্ছি। মানে আমি যদি বলি যে না আমি এই যে আউটপুটটা দেখতে চাচ্ছি না, আমি ভিন্ন কিছু দেখতে চাচ্ছি, তাহলে কি করতে হবে? করেন ওয়েলকাম কোঅর্ডিনেটর 3.1.4 লিখেন বড় করে। এই পেজের ভেতরে এটা আসবে না এবং এখানে লেখা দেখাবে ওয়েলকাম কোঅর্ডিনেটর 3.1.4 বড় করে দেখাবে।